ম্যাম আসসালামু আলাইকুম। এখানে কি করতে হবে আমাকে? আচ্ছা শুনে নি। হ্যালো হ্যালো স্টুডেন্ট। জি ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম, শুনতে পাচ্ছ? ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছি ম্যাম। আচ্ছা থ্যাংক ইউ। ওকে আমি শুরু করছি। হ্যালো, হ্যাঁ আজকে ইকোনমিক্স অফ প্ল্যানিং লেকচার 17 চ্যাপ্টার 3। আজকে আমরা আবারও ইনপুট আউটপুট মডেল অ্যানালাইসিসের ডিটেলসে যাব। কন্টেন্টস কনস্ট্রাক্ট ইনপুট আমরা যে পূর্ববর্তী ক্লাসে প্রিভিয়াস ক্লাস লেকচার 16 আমরা কনস্ট্রাক্ট ইনপুট আউটপুট মডেলের ফিনিশিং দেয় নাই বা কন্টিনিউশন অফ প্রিভিয়াস লেকচার। ডিটারমিনেশন অফ টোটাল আউটপুট নির্ধারণ করা, ডাইনামিক ইনপুট আউটপুট মডেল, ডিফারেন্স বিটুইন স্ট্যাটিক অ্যান্ড ডাইনামিক মডেল, লিমিটেশনস অফ ইনপুট আউটপুট মডেল। তারপর আমরা ওই যে পূর্বের ক্লাসটা তোমরা যদি একটু মনে করো যে ওখানকার ম্যাট্রিক্সটা কি ছিল, ওখানে ম্যাট্রিক্সে যেটা মানে প্রযুক্তিক সহগ ম্যাট্রিক্স বা টেকনিক্যাল কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স, সেটাতে যেভাবে চারটা কলাম করে A1 A21 এইভাবে বলা হয়েছিল। এবং সেখানে আমরা জানি যে x1 x2 ইকুয়াল টু A1 A12 A21 A12 A22 x1 ইকুয়াল x1 x2 প্লাস C1 C2। এটা তোমরা পূর্বেই জানো, এই যে এখানে নিচেও লেখা আছে। এটাকে একটু সাজিয়ে দেখো এখানে যে A1 A11 A12 A21 এটাকে বলা হয় প্রাযুক্তিক সহগ ম্যাট্রিক্স অর্থাৎ টেকনিক্যাল কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স। এখন আমাদের আজকের লেকচার হলো প্রাযুক্তিক সহগ ম্যাট্রিক্স থেকে ব্যালেন্স সমীকরণ ও তার ভিত্তিতে মোট উৎপাদন, ভোগ, শ্রমের পরিমাণ নির্ধারণ। এখন আমরা ব্যালেন্স সমীকরণ কিভাবে সাজিয়েছি দেখো। x1 ইকুয়াল টু A11 x1 প্লাস A12 x2 প্লাস C1 প্লাস C1। আবার দ্বিতীয় ইন্ডাস্ট্রির জন্য x2 ইকুয়াল টু A21 x1 প্লাস A22 x2 প্লাস C2। মোট ভোগ নির্ণয় করো তুমি। এখন
মোট ভোগ নির্ণয় করার ক্ষেত্রে আমরা কি করতে হবে, এটাকে একটু সাজাতে হবে। দেখো এই যে আমরা উপরের ব্যালেন্স সমীকরণটা দেখালাম, এটাকে আমরা প্রতিটাতে দেখো এই পাশে C1টা এই পাশে নিয়ে আসবো, আর এই পাশে চলে গেলে কি হবে দেখো x1, এই যে x1 থেকে ইয়ে করলে 1 মাইনাস A11 থাকে, ব্র্যাকেট ক্লোজ করেছে মাইনাস, তারপর দেখো এটা A12 x2, তার C1টা এই পাশে, যার ফলে এখানে মাইনাসটা আসছে। আবার দ্বিতীয় সমীকরণটা একটু খেয়াল করে, x2 A21 x1 A22 x2। এখন তোমার এখানে দেখো দ্বিতীয় সমীকরণটা প্রথমটাতে মাইনাস আসবে, মাইনাস A21 x1 প্লাস দ্বিতীয়টাই যে x2 আর x2 দেখো এখানে কমন নিয়ে 1 মাইনাস A22 হয়ে গেল ইকুয়াল টু C2। এইভাবে আমরা এটাকে আবার সাজিয়ে লিখতে পারি, কিভাবে দেখো তো, দেখো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফার্স্ট ব্র্যাকেটে 1 মাইনাস A11 লিখে নিলাম এখানে, আর মাইনাস A12 নিলাম এখানে। দ্বিতীয়টাতে খেয়াল করে A21 নিলাম আর প্লাস 1 মাইনাস A22, উপর থেকে এটা আমরা সাজিয়ে নিলাম। তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা ক্লোজ করে দিলাম, আর x1 এটা x1 x2 এভাবে কলাম করে x1 x2 আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা ক্লোজ করে ফেললাম ইকুয়াল টু, দেখো C1টাকেও আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে C1 C2 এভাবে লেখা যায়। এটাকে আবার দেখো সহজ করে আরেকটু সুন্দর করে লিখেছে, যেহেতু এই জিনিসটাকে কি বলে, এই যে এখানে এই যে এরকম ধরনের, এই ধরনের হলে এটাকে I মাইনাস A, এটা আসলে কি, আইটা হলো আইডেন্টি ম্যাট্রিক্স, আর এ হলো আমরা যে পূর্বে পেয়েছিলাম এ হলো প্রাযুক্তিক সহগ ম্যাট্রিক্স। আর এই যে x1 x2 কে একসাথে x মোট উৎপাদন লিখেছে ইকুয়াল টু C1 C2 কে একসাথে C লিখেছে। এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো তাই না? তাহলে আমরা কি এই সূত্রটা মনে রাখতে হবে, I মাইনাস A ক্যাপিটাল X ইকুয়াল টু C, যেখানে I হলো অভেদ ম্যাট্রিক্স যেটাকে আমরা আইডেন্টি ম্যাট্রিক্স বলি, এ হলো প্রাযুক্তিক সহগ ম্যাট্রিক্স টেকনিক্যাল কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, এক্স হলো উৎপাদন ম্যাট্রিক্স মানে টোটাল উৎপাদন এটা দিয়ে নির্ধারিত হয়, সি হলো চূড়ান্ত চাহিদা বা ভোগ, যেটাই তুমি ধরো, কখনো কখনো এটা কোথাও কোথাও এটাকে ডিও ধরেছে, পরবর্তীতে আমরা দেখি এক ক্লাস লেকচারে দেখব ডি আছে। তাহলে এখানে সি হলো চূড়ান্ত চাহিদা বা ডিমান্ড, বা এখানে কনজাম্পশন ম্যাট্রিক্স জন্য সি লিখেছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি I মাইনাস এ কে লিওয়েন্টিয়েভ ম্যাট্রিক্স বলা হয়, I মাইনাস এ কে লিওয়েন্টিয়েভ ম্যাট্রিক্স বলা হয়। হ্যাঁ, I মাইনাস এ কে লিওয়েন্টিভ ম্যাট্রিক্স বলা হয়, এটাই তোমাদের লিওয়েন্টিভ ম্যাট্রিক্স বলতে আমরা কি বুঝি, তাহলে আমরা তখন এই প্রাযুক্তিক সহগ ম্যাট্রিক্স থেকে ব্যালেন্স সমীকরণ বের করে এটাকে সাজিয়ে যখন আমরা লিখবো তখন এটাই হলো লিওয়েন্টিভ ম্যাট্রিক্স। এখানে অর্থাৎ কি বলছে, অভেদ ম্যাট্রিক্স মানে আইডেন্টি ম্যাট্রিক্স থেকে প্রাযুক্তিক সহগ ম্যাট্রিক্স বিয়োগ করলে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তা হলো লিওয়েন্টিভ ম্যাট্রিক্স। লিওয়েন্টিভ ম্যাট্রিক্সকে উৎপাদন ভেক্টর দ্বারা গুণ করলে কি ভোগ ম্যাট্রিক্স পাওয়া যায়। উৎপাদনের ভেক্টর বলতে এখানে এক্স দ্বারা গুণ করলে, এখন দেখো I মাইনাস এ হলো লিওয়েন্টিভ ম্যাট্রিক্স আর এক্স দিয়ে গুণ করলে এখানে তুমি যদি সি মানে ভোগটা বের করতে চাও বা ডিমান্ড বের করতে চাও, ভোগ চাহিদা, তাহলে সেটা পেয়ে যাবে। এখন আমরা তারপরে চলে যাই যে এখানে কিছুটা ছোট করে দিয়েছে মোট উৎপাদন, পরে আমরা আরো ভালো ডিটেলসে দেখাবো। মোট উৎপাদন নির্ণয়ের ক্ষেত্রে বলছে যে ইনভার্স লিওয়েন্টিভ ম্যাট্রিক্স নির্ণয় করার পর, লিওয়েন্টিভ ম্যাট্রিক্স তো আছে, এখন ইনভার্স লিওয়েন্টিভ ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। চূড়ান্ত ভোগ ম্যাট্রিক্স দ্বারা গুণ করলে বিভিন্ন শিল্পের উৎপাদন পরিমাণ জানা যাবে। আর পারিবারিক খাতে প্রাথমিক উপাদান বা শ্রমের পরিমাণ মানে লেবার, কি পরিমাণ লেবার কাজ করলো বা উপাদান ইনপুট, শ্রমটা মানেই তো এখানে ইনপুট, সেই ইনপুট তুমি বিভিন্ন শিল্প খাতে ব্যবহৃত উৎপাদন জানার পর শ্রম সংক্রান্ত সমীকরণে তা বসিয়ে প্রয়োজনীয় শ্রমের পরিমাণ জানা যায়। যেমন যদি তুমি এক্স ডট দিয়ে এখানে শ্রমের জন্য যেটা দরকার, এক্স ডট ইকুয়াল টু A01 x1 প্লাস A02 x2 তে A02 x2 তে A01 A02 প্রাযুক্তিক সহগের সঙ্গে বলছে যে A01 A02 মানে লেবারের যেটা, লেবারের জন্য কতটুকু লেবার কতটুকু দরকার, মানে প্রথম ইন্ডাস্ট্রিতে কতটুকু, দ্বিতীয় ইন্ডাস্ট্রিতে কতটুকু, তাহলে এই প্রাযুক্তিক সহগের সঙ্গে তোমার x1 x2 পরিমাণ যদি গুণ করে করো তাহলে মোট শ্রমের পরিমাণ তোমার জানা যাবে।
তাহলে এটার উপর থেকে আমরা কি পেলাম, উৎপাদন ভিত্তিক মডেলের ভিত্তিতে খাত ভিত্তিক উৎপাদন, মধ্যবর্তী দ্রব্য বা উপকরণ হিসেবে সেগুলোর ব্যবহার, তারপরে চূড়ান্ত চাহিদা সম্পর্কিত তথ্য আমরা পেলাম এই কনস্ট্রাক্ট থেকে। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে কিভাবে তুমি ম্যাট্রিক্স তৈরি করবা। এই ম্যাট্রিক্স তৈরি করার এই যে পরের শেষ অংশটা না দিলেও চলবে, ম্যাট্রিক্সটা তৈরি হওয়ার পরে এটা দিয়ে কিভাবে মোট উৎপাদন নির্ণয় করব, আমরা কিভাবে শ্রমের পরিমাণ নির্ণয় করব, সেটা এখান থেকে আমরা এই উৎপাদন থিওরি মানে ইনপুট আউটপুট মডেল বা থিওরি থেকে আমরা চূড়ান্ত চাহিদা বা ভোগ লক্ষ্য অর্জনের জন্য এই চূড়ান্ত চাহিদা কি হবে, কতটুকু দরকার, এটার জন্য কি হয়, সম্পদ ও প্রযুক্তির ভিত্তিতে সম্পদ, যে পরিমাণ সম্পদ রয়েছে এবং যে পরিমাণ টেকনোলজি বা রয়েছে, এটার ভিত্তিতে তোমার উৎপাদনের পরিমাণ, শ্রমের পরিমাণ নির্ণয় করা সম্ভব। তাহলে আমরা এখানে কি শিখলাম, যে কিভাবে ম্যাট্রিক্স তৈরি করতে হবে, কিভাবে তোমার কনস্ট্রাক্ট ইনপুট আউটপুট মডেল। এটা খুব একটা বড় প্রশ্ন, বিগ কোশ্চেন আসে, ব্রড কোশ্চেন, সেটা তোমরা এখানে আমরা কমপ্লিট করে দিলাম, খুব ভালো করে শিখবা। এরপরে ধরো আমরা চলে যাব ডিটারমিনেশন, মোট উৎপাদন নির্ধারণ। আবার এটা তো সংক্ষেপে বলেছে, এখন আমরা একটু ডিটেলসে যাব। এখানে খেয়াল করো তুমি, চূড়ান্ত চাহিদাকে D1 বা ডি বলেছে, সি বলে নাই। তাহলে আমরা এখানে একটু খেয়াল করব, পণ্যের চূড়ান্ত চাহিদা প্রদত্ত অবস্থা একটি, যখন পণ্যের চূড়ান্ত চাহিদা, মনে করে এই পরিমাণ চূড়ান্ত চাহিদা একটা দেশে রয়েছে, যে এই পরিমাণ খাদ্য দরকার বা এই পরিমাণ দ্রব্য সামগ্রী দরকার, তখন একটি ওপেন উন্মুক্ত উৎপাদন মডেল থেকে বিভিন্ন শিল্পের মোট উৎপাদন স্তর নির্ণয় করা যায়। তাহলে আমরা একটা, এই যে এটা হলো, এগুলো বলা হয়, এই মডেলগুলোকে উন্মুক্ত উপাদান মডেল ধরা হয়। উন্মুক্ত বা ওপেন, বদ্ধ না আর কি, মানে ফ্রি, মানে একটা দেশ থেকে উন্মুক্ত বলতে আমরা এটাই বুঝাই যে উৎপাদনটা একদম উন্মুক্ত। তাহলে এখানে আমরা একটু দেখি, টেবিলটা একটু দেখি আরেকবার। বিক্রয়ের ক্ষেত্র সমূহকে দেখো, X1 X2 থেকে Xn পরিমাণ পর্যন্ত দেখিয়েছে। আমরা যেমন এর আগে দুটো করে দেখিয়েছি, শুধু X1 X2, আর এখন অনেকগুলো দেখাবো। X1 X2 থেকে Xn পর্যন্ত যদি ইন্ডাস্ট্রি থাকে, তখন সেক্ষেত্রে বিক্রয়ের ক্ষেত্র। আর তারপরে প্রাথমিক উপকরণ, দেখো নিচের দিকে, প্রাথমিক উপকরণ, পারিবারিক বা শ্রমের পরিমাণ, যেটাই তুমি ধরো। ক্রয়ের ক্ষেত্র সমূহ, মানে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি অন্য ইন্ডাস্ট্রি থেকে কি উপকরণ নেয়, তাই না, আন্তঃশিল্প প্রবাহ, খেয়াল করো। এখন এখানেও সাজিয়েছে X1 X2 থেকে, যে মাঝখানে ডট ডট দিছে Xn পর্যন্ত। এখন X1 ক্ষেত্র বা ইন্ডাস্ট্রি বা শিল্প কলকারখানা যদি ধরো, তো এখানে প্রথম X1 কি, X1 এর উপকরণ A11, X2 এর A12, Xn এর A1n, তাই না। আর এখানে এই X1 এর চূড়ান্ত চাহিদা হলো D1। আবার X1 এর মোট উৎপাদন আমরা X1 দিয়ে লিখেছি। X2 এর ক্ষেত্রেও সেটা X21, X22, এইভাবে X2n, D2X। এইভাবে তুমি যদি Xn ইন্ডাস্ট্রি ধরো বা খাত ধরো, বিক্রয়ের খাত সমূহ ধরো, তো সেখানেও তার দেখো যে এই খাতে X1 এর জন্য n কতটুকু লাগলো, X2 এর জন্য n লাগলো, X3 এর জন্য ANN, হ্যাঁ। এভাবে আমরা চূড়ান্ত দ্রব্যের চাহিদা কত, DN, এভাবে আমরা বের করলাম। আর এই কলামে দেখানো হলো শ্রমের পরিমাণ। প্রাথমিক উপকরণটা কি, শ্রম, যেহেতু A01, A02, A01, এগুলো তোমরা পূর্বেও দেখেছো এগুলো। তাহলে এই কলামটা, এই টেবিলটা খুব ভালো করে খেয়াল করবা। এরপর আমরা একটু চলে যাই, একটু সাজিয়ে লেখা, দেখো X1 X2 Xn, খেয়াল করছো, এভাবে দিয়ে সাজাও। এগুলো তো পূর্বে আমরা সাজিয়েছি, আগে দুটো করে সাজিয়ে দেখিয়েছি, তাই না। এখানে D1 এর জায়গায় আমরা C1 দিয়ে লিখেছি আর আগের বার। তাহলে কনস্ট্রাক্টের বেলায়, তাহলে ওইটা মাথা, মানে তোমার ব্রেনে, তোমার মাথায় রাখতে হবে ওইটা, যে ওইগুলো তুমি যে কনস্ট্রাক্ট করেছো সেটা তোমার মাথায় রাখতে হবে। দেখো এখান থেকে আমরা কি পেলাম, X1 ইকুয়াল টু A11, X1, A22, সরি, A11 X1, A12 X2 থেকে দেখো, তারপর A1n, n ইন্ডাস্ট্রি প্লাস D1। আবার দেখো নিচেরটা X2 ইকুয়াল টু, আমরা এই যে পূর্বের ব্যালেন্স সমীকরণ থেকে সাজিয়ে লিখছি, X2 ইকুয়াল টু A21 X1 প্লাস A22 X2 থেকে A2n Xn প্লাস D2। এরপরে দেখো ফাঁকা Xn, তুমি Xn বলেছো না, লাস্টে Xn পর্যন্ত, Xn এরটাও তুমি এভাবে A1 A1 X1
n1 x1 a n2 x2 a nn xn প্লাস d1, মানে আমরা টেবিলটাকে একটু সাজিয়ে গুছিয়ে লিখেছি। পরের ইয়াটা দেখো, বা দিয়ে যে অথবা দিয়ে লিখেছে, এটাকে আবার তোমার কি লিওন্টিফ ম্যাট্রিক্সে নেওয়ার জন্য একটা আমরা এইভাবে সাজালাম। ওখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে a1 মাইনাস a11 x1, এভাবে সাজিয়ে আমরা কি করলাম তোমরা খেয়াল করো একটু, ওই আগের মতোই সাজালাম। 1 মাইনাস a11 x1 মাইনাস a12 x2 আবার মাইনাস a1n xn ইকুয়াল টু d1। আবার দেখো এখানে মাইনাস a21 x1 প্লাস 1 মাইনাস a22 x2 ইকুয়াল টু, না এটা হতে হতে n এর জন্য n ইন্ডাস্ট্রির জন্য মাইনাস a2n xn d2। এভাবে আমরা n ইন্ডাস্ট্রির জন্য a মাইনাস a n1 x1 মাইনাস a n2 x2 থেকে 1 মাইনাস a nn xn ইকুয়াল টু dn। তাহলে আমরা এখানে দেখো d1 d2 dn চাহিদার জন্য আমরা এই সমীকরণগুলি পেলাম। এখন এটাকে আমরা কি ম্যাট্রিক্স আকারে, কারণ একটু আগেও আমরা যে আগের ক্লাসটা যদি দেখো তাহলে ওখানে আমরা দেখতে পাচ্ছি ওইটা ম্যাট্রিক্স আকারে সাজিয়ে আমরা কি পেয়েছিলাম, লিওন্টিফ ম্যাট্রিক্স মনে আছে, I মাইনাস এ এক্স ইকুয়াল টু ডি। তোমরা প্রথম স্লাইডে গেলে এটা দেখবো, এটা 1 নম্বর সমীকরণ, খেয়াল করছো? এখন তুমি দেখো যেখানে এখানে বলে দিয়েছে, তোমরা তো আগেও বলেছো এটা জানো, I মাইনাস এটা হলো লিওন্টিফ ম্যাট্রিক্স, আর I a এক্সটাকে বলেছে এখানে কি n ইন্ডাস্ট্রি। সবগুলিতে তুমি n পরিমাণ n ইন্ডাস্ট্রি, তাহলে n ইন্টু n ক্রমের অভেদ ম্যাট্রিক্স, আইডেন্টি ম্যাট্রিক্স। এ হলো n ইন্টু n ক্রমের উপাদান সহগ ম্যাট্রিক্স, মানে ইনপুট কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স। আর এক্স হলো উৎপাদন ম্যাট্রিক্স, মানে আউটপুট ম্যাট্রিক্স বা বিভিন্ন শিল্পের উৎপাদন স্তর এক্স ম্যাট্রিক্স দ্বারা প্রকাশ পায়। 1 নং সমীকরণের উভয় পক্ষকে, এখন কি আমরা দেখো এই যে 1 নং সমীকরণ, এখানে এই সমীকরণটাকে বলছে যে উভয় পক্ষে তুমি i মাইনাস a টু দি পাওয়ার এই যে -1 মানে ইনভার্স লিওন্টিফ ম্যাট্রিক্স। এটাকে কি বলে, এটা হলো ইনভার্স লিওন্টিফ, সরি ইনভার্স লিওন্টিফ ম্যাট্রিক্স না, এটাকে ইনভার্স করা হচ্ছে i মাইনাস a মাইনাস, হ্যাঁ ইনভার্স লিওন্টিফ ম্যাট্রিক্স দ্বারা গুণ করলে আমরা পাই, দেখো উভয় পক্ষে দেখো i মাইনাস a টু দি পাওয়ার -1 এত i মাইনাস a এক্স ইকুয়াল টু i মাইনাস a টু দি পাওয়ার -1 d। এটা 2 নম্বর সমীকরণ। এখন তুমি এখানে একটা, এই যে এখানে একটা i দিয়েছে, এটা কিন্তু ঠিক না, বুঝছো? তোমরা শুধু এখানে দেখো, এখানে এই যে i মাইনাস a, এই পাশে এটা আর এই পাশে এটা, তুমি কি এটা বাদ দিয়ে দিতে পারো না? তাহলে এখানে কি থাকে, শুধু x থাকে না, i মাইনাস a এক্স। এটা একটু করলেই দেখবা i মাইনাস a এক্স। তাহলে x যদি রাখো এই পাশে, আর ওই পাশে গেলে এটা কি হবে, d তো আছে, ইনভার্স হয়ে যাবে না, i মাইনাস a টু দি পাওয়ার ইনভার্স হয়ে যাবে। তুমি একটু x এই পাশে রেখে ওই পাশে নিয়ে যাবা, ঠিক আছে? হ্যাঁ, তারপর দেখো 3 নম্বর সমীকরণ, এটাই হলো x হলো তুমি যে মোট উৎপাদনটা এখান থেকে জানতে পারবা, i মাইনাস a ইনভার্স d, অর্থাৎ লিওন্টিফ ইনভার্স ম্যাট্রিক্সের সাথে তোমার ভোগ চাহিদা গুণ করে তুমি সেটা পেয়ে যাবা। তাহলে 3 নং সমীকরণ থেকে বোঝা যায় লিওন্টিফ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করে তার সাথে চূড়ান্ত চাহিদা বা ভোগ গুণ করলে বিভিন্ন শিল্পের মোট উৎপাদন স্তর পাওয়া যায়। তাহলে এটা এখানে আমরা মোট উৎপাদনটা পেয়ে গেলাম। তবে মোট উৎপাদন পেতে গেলে তোমাকে যে শর্তটা পূরণ করতে হবে সেটা হলো, তবে গ্রহণযোগ্য কাম্য সমীকরণের জন্য দুটো শর্ত পূরণ করতে হবে। প্রথম শর্ত হলো a i j লেস দেন 0, যাতে 1 মাইনাস a i j গ্রেটার দেন 0 হয়। মানে বলছে যে তোমার এই আই যেটা যদি 1 এর চেয়ে ছোট হয়, তাহলে তোমার এটা 1 এর থেকে এটা বিয়োগ করলে কি হবে, 0 এর চেয়ে বেশি হবে। i ইকুয়াল টু j এখানে পরিলক্ষিত হয়েছে। লিওন্টিফ ম্যাট্রিক্সের প্রতিটি উপাদান কি হতে হবে, ধনাত্মক হতে হবে। দ্বিতীয় শর্তটি হচ্ছে i মাইনাস a, মানে লিওন্টিফ ম্যাট্রিক্স যেটা i মাইনাস a, এটা 0 মানে 0 থেকে বেশি হতে হবে। লিওন্টিফ ম্যাট্রিক্স নির্ণয় হওয়ার পরে এটা যেন কখনো নেগেটিভ না হয়, পজিটিভ হয়। উপরের দুটো শর্ত একযোগে পূরণ হলে d1 d2 dn পরিমাণ মোট চাহিদা বের করা যাবে।
তারপরে আমরা চলে যাচ্ছি ডাইনামিক ইনপুট আউটপুট মডেল। হ্যাঁ, এখন আমরা আগেই আমরা স্ট্যাটিক ইনপুট আউটপুট মডেল পড়েছ তোমরা ম্যাক্রো ইকোনমিক্স বা অন্যখানে। এখানে শুধু ডাইনামিক ইনপুট আউটপুট মডেল এবং এই দুটোর পার্থক্য আমরা দেখাবো। স্থিতি উন্মুক্ত উপাদান মডেল, তো সেক্ষেত্রে স্থিতীয় উপাদান মডেলের মূলধনের প্রভাব অন্তর্ভুক্ত করলে যে পদ্ধতিতে তোমার হলো এখানে হ্যাঁ, স্থিতীয় উৎপাদন মডেলের মূলধনের প্রভাব অন্তর্ভুক্ত করলে যে পদ্ধতিতে তোমার উৎপাদন হয়, যে পদ্ধতি হয় তাকে গতীয় বা ডাইনামিক উৎপাদন মডেল। গতীয় বলতে এখানে ডাইনামিক বলতে কি বোঝাচ্ছে? গতিশীল। মানে উৎপাদন ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যখন ওপেন ইন্ডাস্ট্রির সবকিছু উপকরণগুলি কোনো স্থির থাকবে না, উপকরণগুলি সর্বদাই পরিবর্তনশীল হবে। মূলধনের প্রভাবটা কাঁচামাল পণ্য সামগ্রী যে অর্থনীতি নিয়োজিত, মানে এগুলো ইনভেন্টরি যদি ঘুরে ওঠে যা ভবিষ্যতে উৎপাদনের জন্য প্রয়োজন পড়ে, অতীত বা অথবা বর্তমান বা ভবিষ্যতের মধ্যে যোগসূত্র স্থাপিত হয়, এটাও হলো গতি উৎপাদন মডেলের বৈশিষ্ট্য। উৎপাদন মডেলের সম্পূর্ণ গতীয় বিশ্লেষণ নির্ভর করে তার চলতি অতীত উৎপাদনের আন্তঃসম্পর্কের উপর। কি হয়েছে বলছে এখানে যে উৎপাদন মডেল সম্পূর্ণ গতীয়। আমরা আবার একটু দেখি, এখানে একটু বাদ গিয়েছিল যে স্থিতি উৎপাদন মডেলের মধ্যে যখন মূলধনের প্রভাবটা অন্তর্ভুক্ত হবে এবং সেটা যে পদ্ধতিতে বিকাশ লাভ করবে তাকে গতীয় উপাদান বা ডাইনামিক ইনপুট আউটপুট মডেল বলে। কাঁচামাল পণ্য সামগ্রী যা অর্থনীতি উৎপন্ন ক্ষেত্রে নিয়োজিত হয় না, ধরো ইনভেন্টরি করে উঠে যা ভবিষ্যতে উৎপাদনের জন্য প্রয়োজন পড়ে, এর দ্বারা বর্তমান ও অতীত অথবা বর্তমান ও ভবিষ্যতের মধ্যে যোগসূত্রটা স্থাপিত হয়। এটা হলো গতি উৎপাদন মডেলের একটা বৈশিষ্ট্য। অর্থাৎ বলেছে যে ইনভেন্টরি মানে কি, পূর্ববর্তী উৎপাদনে কিছু দ্রব্য পড়ে থাকে, স্থির থাকে সেটা, এবং ভবিষ্যতে আবার উৎপাদনের জন্য সেটা প্রয়োজন হতে পারে। এর দ্বারা বর্তমান অতীত ও বর্তমান ও ভবিষ্যতের মধ্যে একটা কি যোগসূত্র স্থাপন করা হয়। আর এটাই গতীয় উৎপাদন মডেলের একটা বৈশিষ্ট্য। আবার আমরা বলছি উৎপাদন মডেলের সম্পূর্ণ গতীয় বিশ্লেষণ নির্ভর করে কিসের উপর? চলতি ও অতীত উৎপাদনের আন্তঃসম্পর্কের উপর। তাহলে আমরা দেখতে পাচ্ছি বর্তমানের সাথে অতীতের একটা যে রিলেশন, অতীত বলতে কি, যে ইনভেন্টরি যেটা স্থিতিশীল কিছু উপকরণ পড়েছিল যেগুলো বিক্রি হয় নাই, সেটার সাথে যখন বর্তমানের চলতি উৎপাদন অবস্থা বিশ্লেষণ করা হয় এবং এটা আরো কতটুকু রিলেশন, এটার জন্য আরো কতটুকু আন্তঃসম্পর্ক পরস্পরের নির্ভরশীলতা রয়েছে, এটাই হলো ডাইনামিক মডেল। তাই ডাইনামিক মডেলে গতীয় মানে ডাইনামিকের ক্ষেত্রে মানে ইনপুট আউটপুট মডেলের সময় ব্যবধান, এখানে কিন্তু সময় ব্যবধান পশ্চাৎপদতা বা টাইম ল্যাগটাকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সময় ব্যবধান কেন? অতীতের সাথে বর্তমান যে একটা ব্যবধান, সময়টা যত পার হতে থাকে সেটা কেমন উৎপাদন হবে বা কি ভূমিকা পালন করবে, বা দীর্ঘকালে গিয়ে তোমার এই মূলধন কত বেশি প্রয়োজনীয়তা আসবে, মূলধনের নতুন টেকনোলজি কিভাবে সম্পর্কযুক্ত হবে, এই বিষয়গুলো এই ডাইনামিকের সাথে জড়িত। সেই সঙ্গে সময়ের প্রেক্ষিতে সময়টা কিন্তু একটা টাইম ল্যাগটা একটা ইম্পর্টেন্ট বিষয়, সময় ব্যবধান। আর আরেকটা বিষয় হলো মূলধন গঠন প্রক্রিয়া। তাহলে এখানে দেখো ইনভেন্টরি গঠন সহ, ইনভেন্টরি তো আমরা সব জানি না, সবাই জানি ইনভেন্টরি হলো তোমার পূর্বে যে ইন্ডাস্ট্রি যে উৎপাদন করে তার সবটা তো বিক্রি হয় না, কিছু তার থাকে, তাই না? সেই পরিমাণ দ্রব্য সামগ্রী বা দ্রব্য সামগ্রী যেটা উৎপাদিত হয়েছে সেটাকে আমরা বলি ইনভেন্টরি। তাহলে ইনভেন্টরি গঠন সহ মূলধন গঠন সম্ভাবনা বিবেচনার ক্ষেত্রে প্রেক্ষিতে ডাইনামিক উৎপাদন মডেলের উৎপত্তি ঘটে। কি ইনভেন্টরি গঠন সহ, খেয়াল রাখো, ইনভেন্টরি গঠন সহ মূলধন গঠনের সেই সঙ্গে সেটা হলো তোমার মানে কি বললাম, সম্ভাবনা বিচার করা হয় এখানে। এটার বিচার করতে গিয়ে এই মডেলের উৎপত্তি হয়েছে। উপাদান সহ ইনপুট কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স বিবেচনা যদি করি আমরা, তাহলে A =
এ আই যে বিবেচনা করা হোক, ক্যাপিটাল এ যে সহগ ম্যাট্রিক্স কোনটা, এ ইকুয়াল টু এ আই যে বিবেচনা করে আমরা সি, দেখো সি লিখবো আমরা, সি এখানে ক্যাপিটাল, কিন্তু এখানে কিন্তু সি তোমার আগের যে বলেছিল ডিমান্ড সেটা না, এখানে সিটা কি ক্যাপিটাল মূলধন, সি ইকুয়াল টু সি আই জে সেকেন্ড ব্র্যাকেট ইকুয়াল টু, এটাকে আবার আই যেটাকে দেখো কিভাবে সাজিয়েছে, C11 C12 C21 C22, এগুলো তো তোমরা পারোই। এখন তোমরা দেখো যে তোমো সেক্টরে 1 টাকার মানে 1 টাকার উৎপাদন বৃদ্ধির ফলে যেতম আয়তম সেক্টরে যেতম দ্রব্য প্রয়োগের প্রয়োজনীয়তা টাকা ভিত্তিক মূল্য যা নতুন মূলধন নিউ ক্যাপিটাল হিসেবে বিবেচ্যতা প্রকাশ পায় CIJ দ্বারা। AIJ হলো উপাদান সহগের ন্যায় মূলধন সহগের CIJ স্থির বলে অনুমিত। এখানে AIJ উপাদান সহগের ন্যায় মূলধন সহগ CIJ স্থির বলে অনুমিত। অর্থনীতিতে প্রত্যেক দ্রব্য সেই পরিমতো উৎপাদিত হবে, প্রত্যেক দ্রব্য সেই পরিমাণ উৎপাদিত হবে যাতে উপকরণ হিসেবে নিয়োগের চাহিদা যোগ চূড়ান্ত চাহিদা ছাড়াও মূলধনের প্রয়োজনীয়তা সংক্রান্ত চাহিদা যেন পূরণ হয়, প্রয়োজনীয় চাহিদা যেন পূরণ হয়, এবং যখন সময় অবিচ্ছিন্ন থাকে উৎপাদন বৃদ্ধি নির্দেশিত হবে XI'(T)। আচ্ছা, এখানে XI'(T) যদিও এখানে কোথাও নাই, তো ওইখানে হ্যাঁ XI'(T)। তাহলে আমরা আবার একটু বলি যে অর্থনীতি প্রত্যেক দ্রব্য সেই পরিমিত উৎপাদিত হবে যাতে উপকরণ হিসেবে নিয়োগের চাহিদা যোগ চূড়ান্ত চাহিদা ছাড়াও মূলধনের প্রয়োজনীয়তা সংক্রান্ত মূল চাহিদা যেন পূরণ হয়, যখন সময় অবিচ্ছিন্ন, যেমন সময়টা কি বিচ্ছিন্ন না অবিচ্ছিন্ন একটানা, সময়টাকে কি বলছে, ধরো একটা বছর তুমি নির্দিষ্ট করতে পারো, যে একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট না করে তুমি শুরুতে উৎপাদনের শুরু থেকে তুমি একটা সময় ধরে নিয়েছো, এটা কন্টিনিউয়াস প্রসেস, মানে এটা কোনো বিচ্ছিন্ন সময় না, মানে উৎপাদন করে যাচ্ছ, তাহলে সময় অবিচ্ছিন্ন, তখন উৎপাদন বৃদ্ধি নির্দেশিত হবে X'(I) বা XI'(T) এই অন্তর্কলন দ্বারা। এখন আমরা দেখো এখানে একটা টেবিল সাজিয়েছি, টেবিলটা একটু খেয়াল করো, দেখো X1 কে টি তো একটা সময় ধরেছে না, X1T X2T, দেখো আগেরটার সাথে মিল আছে কিন্তু সময় দিয়েছে এখানে, খেয়াল করো, ইকুয়াল টু A11 X1T প্লাস A12 X2T, টি থাকবে এখানে, আগে কিন্তু টি ছিল না, তাই না? তাহলে A21 X1T প্লাস A22 X21, এরপরে দেখো এটার সাথে প্লাস করে দিয়েছে আলাদা একটা, এটা কি উপকরণ চাহিদা, আর মূলধন চাহিদা হলো প্লাস দিয়ে এটার সাথে যেতে এটার সাথে যুক্ত এর জন্য প্লাস C11 X'(1T) প্লাস C12 X'(2T), আবার দেখো C21 X', এটা কি ছিল, উৎপাদন বৃদ্ধিতে যে মূলধনের এটা ডিফারেন্সিয়েট করে দেখাইছে না, C21 X'(1T) আবার C22 X'(2T), তারপর দেখো প্লাস এটার সাথে X1T প্লাস X2T, এইভাবে আমরা চূড়ান্ত চাহিদা যেটা যোগ করি বা বের করি। এরপরে ম্যাট্রিক্স নোটেশনের মাধ্যমে এটি সমীকরণ দ্বারাও প্রকাশ করা যায়, যেমন ম্যাট্রিক্স বা নিয়ম করে, দেখো তুমি এখানে IX লিখেছো, IX ইকুয়াল টু AX, এখানে IX লিখলাম যে পুরোটা IX ম্যাট্রিক্স নোটেশনের কারণে, AX প্লাস দেখো এখানে এটাকে লিখলাম এই পাশে, এটা সব AX, এটা কি প্রথমটাতে লিখছে AX প্লাস AX, হ্যাঁ এখান থেকে নিয়েছে AX, এ দুটো মিলে, হ্যাঁ এ দুটো মিলে 11 X1T, এ দুটো টি সময়ের মধ্যে AX প্লাস C, এটা হলো CX', আর এটা হলো শুধু X, আবার বা CX', দেখো এখানে তুমি একটু এই পাশে নিয়ে যাও, Xটা এই পাশে দেখো মাইনাস X এই পাশে হিসাবে রেখেছে, আর এই পাশে নিয়ে আসছে CX' প্লাস A মাইনাস IX। এখন আমরা দেখি পরবর্তী A-I, তোমরা জানো লিওনটিপ ম্যাট্রিক্স চলে আসছে না, যখন টাইম ডিসক্রিট টি সময়ে মূলধনের প্রয়োজনীয়তা নির্ভর করবে উৎপাদন বৃদ্ধি পেয়ে
বৃদ্ধি পাবে কত, এক্স আই টি, কমা দিয়ে দিয়ে লিখেছে মাইনাস এক্স আই টি মাইনাস ওয়ান। এটা তিনটা ইকুয়াল টু, এটা সর্বসম আর কি, এর জন্য ত্রিভুজ হিসাবে এক্স আই টি মাইনাস ওয়ান এর উপর এটা কিভাবে সাজিয়েছে, এক্স ওয়ান টি এভাবে এক্স টু টি ইকুয়াল টু এ ওয়ান 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 টু, এগুলো তো দেখেছো, এক্স ওয়ান টি এক্স টু প্লাস সি ওয়ান ওয়ান টু ওয়ান এভাবে লিখে দেখো এক্স ওয়ান টি মাইনাস টি, তারপর মাইনাস এক্স ওয়ান টি মাইনাস ওয়ান। এখন বলছে যে দেখো এটাকে আবার আমরা সাজাই, আই এক্স টি ইকুয়াল টু এ এক্স টি প্লাস সি প্রাইম এক্স টি মাইনাস এক্স টি ওয়ান প্লাস এক্স টি। এখন বলেছে যে তুমি যদি এই টাইমটা, সময়টাকে দুই এক বছর ধরো, ওয়ান পিরিয়ড হিসেবে ফরওয়ার্ড করো, তাহলে এটা কি দেখো, এই সমীকরণটা কি হবে, এখানে যদি আইডেন্টি দেখো আই মাইনাস এ মাইনাস সি, একবারে লিখেছে এক্স টি প্লাস ওয়ান, মানে এক্স গুলো তুমি একসাথে এক্স টি এই যে এক্স টি, এটা এক পাশে নিয়ে আসছো, আই মাইনাস এ মাইনাস সি এক্স টি প্লাস ওয়ান প্লাস সি এক্স টি ইকুয়াল টু এক্স টি প্লাস ওয়ান। মানে তুমি এক বছর যেহেতু হিসাব করেছো একটা নির্দিষ্ট একটা সময় থেকে, যে টি প্লাস ওয়ান, এর জন্য এটা 2 নম্বর সমীকরণে তুমি এক বছর যোগ করে দিয়েছো টি এর সাথে। সুতরাং গতীয় উপাদান উৎপাদন মডেলে দেখা দেয় সময় ব্যবধান, অতিরিক্ত চাহিদা ও তার সাথে উৎপাদন সমন্বয় সাধন ও মূলধন গঠনের প্রেক্ষাপটও সেখানে কি বিবেচিত হয়। তারপরে আমরা একটু পার্থক্য দেখি, স্থিতীয় গতি উৎপাদন মডেলের পার্থক্য। নির্দিষ্ট সময়ের প্রেক্ষিতে বিবেচ্য চলকগুলোর প্রকৃতি বিবেচনা করলে সেই মডেলকে স্থির বা স্থিতীয় মডেল বলে। গতীয় মডেলে সকল চলকের আচরণ সময় ব্যবধানের প্রেক্ষিতে বিবেচনা করা হয়। 2 নম্বরে দেখতে পাচ্ছি স্থির মডেলে উৎপন্ন দ্রব্য বন্টনের মাধ্যমে নিঃশেষ হয়ে প্রয়োগ ও চূড়ান্ত চাহিদার মাধ্যমে উৎপন্ন দ্রব্য নিঃশেষ হয়। এই মডেলে কেবল চলতি উৎপাদন বিবেচিত হয়। গতিশীল মডেলে অতীতের উদ্বৃত্ত পণ্য উৎপাদন ক্ষেত্রে পড়ে। মাধ্যমিক দ্রব্য হিসেবে শিল্পগুলোতে তাদের মূলধন ব্যবহৃত হতে পারে, তাই চলতি উৎপাদন সহ অতীত উৎপাদন গতিশীল মডেলে স্থান পায়। স্থির মডেল সাধারণত স্বল্প মেয়াদের প্রেক্ষিতে হয়, আর গতিশীল দীর্ঘমেয়াদ। স্থির মডেলে গতিশীল মডেলের তুলনায় স্থির মাত্রাগত উৎপাদন কম গুরুত্ব পায়, আর গতিশীল মডেলে স্থির মাত্রাগত উৎপাদন বেশি গুরুত্ব পায়। স্থির মডেলে উপকরণের অনুপাত দেখা দেয়, কিন্তু গতিশীল মডেলে উপকরণ ব্যবহারের পরিবর্তনীয়তা দেখা দিতে পারে না। তাহলে আমরা এখানে পার্থক্যগুলি খুব ইম্পর্টেন্ট, ভালো করে পড়বা। তারপরে আমরা দেখি যে লিমিটেশনস অফ ইনপুট আউটপুট, লিমিটেশন সীমাবদ্ধতা আমরা দেখছি, এটা আসছে ইম্পর্টেন্ট, তোমরা দেখো। অবাস্তব অনুমিতি, আমরা কয়েকটা পয়েন্ট বলি। অবাস্তব অনুমিতি উপাদানের পরিবর্তনিত বিষয়ে অবহেলা, তার সংকীর্ণ বিশ্লেষণ, চূড়ান্ত চাহিদা সম্পর্কিত বক্তব্য অসম্পূর্ণ, অর্থনৈতিক পরিকল্পনায় ইনপুট আউটপুট মডেলের ব্যবহার সীমিত। চলে গেছে। এখানে দেখো পার্থক্যের পরই আমরা যেটা সীমাবদ্ধতাটা কি বলছে, লিওনটিফ কতগুলো অবাস্তব অব্যবহারযোগ্য অনুমান ধরেছে, যেমন স্থির উপাদান সহ ফিক্সড ইনপুট কোএফিসিয়েন্ট, কিন্তু বাস্তব উপাদান সহ স্থির থাকে না। কারিগরি সহগের পরিবর্তনে কোন অবস্থায় কিভাবে পরিবর্তন সাধিত হয় এ সম্পর্কে কোনো ধারণা লিওনটিফের বিশ্লেষণ থেকে পাওয়া যায় না। আরেকটা বলেছে 2 নম্বর পয়েন্টে উপাদানের পরিবর্তনীয়তার বিষয়ে অবহেলা। উপাদান সহগ স্থির ধরার ফলে উপাদানগুলোর পরিবর্তনীয়তা, যেটা ধর উপাদান শ্রম বা কাঁচামাল র মেটেরিয়ালস, এটা চেঞ্জ হতে পারে, যেটাকে অবহেলা করা হয়েছে। বাস্তবে এরূপ পরিবর্তনীয়তা সম্ভাবনা স্বল্পকালে সামান্য হলেও দীর্ঘকালে সেই সম্ভাবনা বেড়ে যায়। বলছে যে এই যে পরিবর্তনশীলতা, উপকরণের পরিবর্তনশীলতা গুলো ল্যান্ডের অতটা হয় না, কিন্তু লেবার এবং র মেটেরিয়ালস কাঁচামাল যেটা আমরা ক্যাপিটাল, এটা খুবই চেঞ্জ হতে পারে। 3 নম্বরে সংকীর্ণ বিশ্লেষণ। লিওনটিফ কেবলমাত্র অর্থনীতির উৎপাদনশীল ক্ষেত্র বিবেচনা করেন এবং অনুৎপাদনশীল ক্ষেত্রকে বিবেচনার বাইরে রাখেন। তারপরে আরেকটা বলেছে চূড়ান্ত চাহিদা, এই বক্তব্যটা অসম্পূর্ণ। ইনপুট আউটপুট মডেলে চূড়ান্ত চাহিদাকে স্বাধীন চলক হিসেবে বিবেচনা করা হয়েছে। ভোক্তা ও সরকার কতটুকু ক্রয় করবে তা তার ইচ্ছার উপর নির্ভরশীল, কিন্তু বাস্তবে ভোক্তা স্বাধীন নয়, তার চাহিদাও অপরিবর্তনশীল নয়। কাজে ইনপুট আউটপুট মডেলের চাহিদাকে স্বাধীন ও স্থির ধরে নেওয়া বাস্তবসম্মত হয়নি।
তারপর দেখি আমরা কি বলেছি 5 অর্থনৈতিক পরিকল্পনা আয় ইনপুট আউটপুট মডেলের ব্যবহার সীমিত, উপাদান সহগকে স্থির বিবেচনা করে অর্থনৈতিক পরিকল্পনার ক্ষেত্রে এই মডেলের প্রয়োগকে সীমিত করে তোলা হয়েছে। কি বলেছে যে স্থির সহগ হওয়ার কারণে ইকোনমিক প্ল্যানিং এর ক্ষেত্রে এই মডেলের প্রয়োগটাকে সীমিত করে তোলা হয়েছে। আর ইনপুট আউটপুট মডেলের চূড়ান্ত চাহিদাকে বহিস্থ উপাদান হিসেবে বিবেচনা করা হয়, কিন্তু বহিস্থ উপাদান হিসেবে তাকে বিবেচনা করা যুক্তিযুক্ত হয় না বলে অনেকের ধারণা। পূর্বাভাস প্রদানের ক্ষেত্রে ইনপুট আউটপুট মডেলের প্রয়োগ অনেক সময় যুক্তিপূর্ণ হয় না। অর্থাৎ কি ফোরকাস্ট, তুমি যখন কোনো কিছু ফোরকাস্ট করবে, একটা দেশ যখন ফোরকাস্ট, একটা ইন্ডাস্ট্রিয়ালিস্ট শিল্পপতিরা যদি ফোরকাস্ট করতে চায় তাহলে এই মডেলের সাহায্যে সেটা ততটা যুক্তিপূর্ণ হয় না। তারপরে বলছে যে উন্নত অর্থনীতির প্রেক্ষাপটে ইনপুট আউটপুট মডেল প্রাথমিকভাবে বিবেচিত হলেও উন্নত দেশে প্রাইমারি লেভেল এটা বিবেচনা করা হয়, কিন্তু উন্নয়নশীল দেশের প্রয়োগ প্রচেষ্টা এটা চেষ্টা চালিয়েই যায়। উপকরণ সহগ সঠিকভাবে যদি নির্বাচন করা কঠিন হয়, তবেও সেই সহগকে যদি বাস্তবসম্মত সহগের হিসেবে বিবেচনা করা, বলছে কি যে উপকরণ সহগ বা টেকনিক্যাল যে প্রায়োগিক যে কোএফিসিয়েন্ট, এটা যদিও মানে নির্বাচন করা একটা কঠিন ব্যাপার মানে অনুন্নত দেশগুলো বা উন্নয়নশীল দেশগুলিতে, কিন্তু যদি এটা বাস্তবসম্মত ভাবে প্রয়োগ করা যায় তবে সেক্ষেত্রে কি হবে, তোমার অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন, বিভিন্ন খাতে ব্যালেন্স নির্দেশ, জাতীয় আয় পরিমাপের জন্য ইনপুট মডেল অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কি বলেছে সেটা, তাহলে তুমি এই যে লাস্ট যে উপসংহারটা দিয়ে আমরা বলতে পারি যে উন্নয়নশীল দেশগুলোতে এটার প্রয়োগটা যথেষ্ট বিবেচনা করা হয়, এটা কঠিন হলেও বাস্তবসম্মত হতে পারে এবং পরিকল্পনার প্রসার হতে পারে, প্রণয়ন করতে পারে, বিভিন্ন খাতে ব্যালেন্স নির্দেশ করা ইত্যাদি হতে পারে। তাহলে আজকে আমরা যতটুকু পড়িয়েছি এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। তোমরা কনস্ট্রাক্ট দেখো, এই প্রশ্নে কনস্ট্রাক্ট মানে তোমাদেরকে ইনপুট আউটপুট মডেলটা তৈরি করা শিখতে হবে এবং সেটা থেকে মোট উৎপাদন বের করা কি পলিসিতে বের করতে হবে। আর একটা পড়েছি আমরা ডাইনামিক ইনপুট আউটপুট মডেল, ওপেন ও উন্মুক্ত। আর বিষয়টা হলো আরেকটা যেটা আমরা পড়িয়েছি সেটা হলো তোমার একটা পার্থক্য ডাইনামিক এবং স্থিতিও এবং কি বলছে গতীয়, বাংলা এটাকে বলে, আর ইংলিশে বলে স্ট্যাটিক এন্ড ডাইনামিক ইনপুট আউটপুট মডেলের মধ্যে পার্থক্য আর লিমিটেশন, এগুলো কিন্তু সবই বেশ ইম্পর্টেন্ট আসে, এগুলি তোমরা ভালো করে পড়ালেখা করবা। তাহলে তোমাদের এরপরে তোমাদেরকে একটু বিজয় মানে সামনে 16ই ডিসেম্বর, তাই না? সবাইকে তোমার বিজয় দিবসের শুভেচ্ছা। তোমরা পড়ালেখা ভালো করে করবা। এখন আমাদের 2 মিনিট আছে বিজয় দিবসের শুভেচ্ছা। ম্যাডাম আপনাকে বিজয় দিবসের শুভেচ্ছা। এর জন্য আমি এটা একটু লিখে দিলাম। আপনাকেও। তোমরা ভালো থেকো। আর তোমাদের এই যে ইনপুট আউটপুট মডেলটা আসলে আগেও তো ম্যাক্রো ইকোনমিক্সে পড়েছো, তাই না? সেক্ষেত্রে তোমরা এটা আর একটু ভালো করে পড়বা, বেশ ইম্পর্টেন্ট। বিশেষ করে এখানে যা পড়ানো হচ্ছে সবই সাজেশন থেকেই আমরা চেষ্টা করছি এবং সেখানে যেটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ সেগুলো আমরা দেখাচ্ছি। আর দেখবা তোমরা এখানে খেয়াল রাখবা একটা জিনিস, যে লিউনটিভ ম্যাট্রিক্সটা তাহলে কি, আই মাইনাস এ, এটাকে লিউনটিভ ম্যাট্রিক্স বলে, তাই না? তাহলে আমরা যদি ভোগ চাহিদা বের করতে চাই তাহলে এটার সাথে এক্স দিয়ে গুণ দিতে হবে, তাই না? যেটা আমরা একবার C1 লিখেছিলাম, পরবর্তীতে আমরা D1 লিখেছি, একটু খেয়াল করো। আবার দেখো ডাইনামিকে গিয়ে এটা আবার ক্যাপিটালের ক্ষেত্রে সি লিখেছে, তাহলে সেক্ষেত্রে তোমরা আর ভুল করো না এটা। তাহলে এই জিনিসগুলো একটু খেয়াল রাখবা। লিউনটিভ ম্যাট্রিক্সটা তাহলে কোনটা, এটাকে লিউনটিভ ম্যাট্রিক্স বলে। আর লিউনটিভ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স কোনটা বলো তো, i মাইনাস a টু দি পাওয়ার -1 কে বলা হয় লিউনটিভ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স। এখানে এই ছোট ছোট বিষয়গুলি একটু মুখস্থ করে ফেলবা। তারপর দেখো এখানে তোমাদের ছোট প্রশ্ন ব্রিফ কোশ্চেন আসে, A11 বলতে এখানে কি বোঝাচ্ছে, এটা হলো X1 ইন্ডাস্ট্রির এ উপকরণ, তার নিজস্ব উপকরণ ব্যবহার করা হচ্ছে। আর A12 দিয়ে বোঝাচ্ছে X2 ইন্ডাস্ট্রিতে X1 এর উপকরণ ব্যবহার করা হচ্ছে, তাই না? আবার দেখো A22 দিয়ে কি বোঝাচ্ছে, A22 দিয়ে বোঝাচ্ছে যে তুমি দ্বিতীয় ইন্ডাস্ট্রিতে
তার নিজস্ব যে উপকরণ ব্যবহার করছে, এইভাবে তোমরা এটা কিন্তু ভালো করে শিখে নিবা। আর ব্যালেন্স সমীকরণ সাজানোটা দেখে নিবা। দেখো এইভাবে আমরা এই যে এখানে ইউনিটি ম্যাট্রিক্সটাও বেড়েছে, অভেদ কোনটা, আই দিয়ে অভেদ আইডেন্টি। তাহলে আজকে তোমাদের এখানে পড়া শেষ করলাম।